গুড মর্নিং সবাইকে। আজ হলো 22 আগস্ট শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আর্থিক অবরোধ মেঘালয়ের বিরুদ্ধে, পৌঁছাচ্ছে না জ্বালানি খাদ্য সামগ্রী, জুরাবাটের দিনভর অবরোধ, ফিরিয়ে দেওয়া হলো মেঘালয়ের গাড়ি, দফায় দফায় উত্তেজনা। আসামের পর্যটকদের গাড়িতে হামলা চালিয়েছে মেঘালয়ের খাসি ছাত্ররা, তবে হাতি নয়, মেঘালয়কে বাতি মারার জন্য তৈরি হচ্ছে আসামের গাড়ি চালকরা। জুরাবাটে মেঘালয়ের বিরুদ্ধে শুরু হয়েছে আর্থিক অবরোধ। এর ফলে আসাম থেকে অত্যাবশ্যকীয় সামগ্রী এলপিজি সরবরাহ বন্ধ রয়েছে মেঘালয়ে। আসাম থেকে যাচ্ছে না ট্যাঙ্কারও, ফলে খাদ্য সামগ্রী জ্বালানিতেও কদিনের মধ্যেই টান পড়তে চলেছে প্রতিবেশী রাজ্যে। গত বুধবার শিলংয়ে প্রতিবাদী মিছিলের নামে আসামের পর্যটকদের একের পর এক গাড়িতে হামলা চালায় খাসি ছাত্র সংস্থা। সেই ঘটনার জেরে দুদিন ধরে উত্তপ্ত দুই রাজ্যের পরিস্থিতি। মেঘালয়ের দোষীদের গ্রেফতার, আসামের ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণ, সব চালকদের নিরাপত্তার দাবিতে মেঘালয়ের প্রবেশপথ জুরাবাটে অবরোধ করেছে আসামের গাড়ি চালকরা। তাই বৃহস্পতিবারের পর শুক্রবারও দফায় দফায় উত্তপ্ত হয়েছে জুরাবাট অঞ্চল। মেঘালয়ের দিক থেকে আগত যানবাহন গুয়াহাটিতে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি মেঘালয় পুলিশের গাড়িও ফিরিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চালকদের হুঙ্কার, মেঘালয়ের এসপি ডিএসপি মন্ত্রী কাউকে যেতে দেব না। ফলে গুয়াহাটি থেকে বিমান কিংবা ট্রেন ধরতে আসতে পারেননি মেঘালয়ের যাত্রীরা। এ নিয়ে মাঝে মধ্যে মেঘালয়ের যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি সংঘাত হয়। মেঘালয়ের চালকদের হুঁশিয়ার করে দেওয়া হয়েছে, ভুল করেছে তোমরা, ভুগতে হবে তোমাদেরই। খাসি ছাত্র সংস্থাকে গিয়ে বলো ফের যাতে এই ধরনের ঘটনা না ঘটে। তবে মেঘালয় থেকে আগত কোনো গাড়ি ভাঙচুর করা হয়নি, সংযমও দেখিয়েছেন আসামের গাড়ি চালকরা। তাছাড়া সংঘাতপূর্ণ পরিস্থিতিতেও মেঘালয় থেকে অ্যাম্বুলেন্সে আগত রোগীদের যেতে দেওয়া হয়েছে। কোনো মতে মেঘালয় থেকে বেরিয়ে আসা বিদেশি পর্যটকদেরও যেতে দেওয়া হয়েছে গন্তব্যে। তবে দিনভর এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে জুরাবাট এলাকায়। এরই মধ্যে আসামের গাড়ি চালক সংস্থা আর্থিক অবরোধের কর্মসূচিও ঘোষণা করেছে মেঘালয়ের বিরুদ্ধে। খাদ্য সামগ্রী, অত্যাবশ্যকীয় সামগ্রী নিয়ে যাওয়া ট্রাক যেতে দেওয়া হচ্ছে না মেঘালয়ে। তাই জুরাবাটের রাস্তায় মাল বোঝাই ট্রাকের দীর্ঘ সারি পড়েছে। এর মধ্যে রয়েছে এলজিপি বোঝাই ট্রাকও। ফলে শুক্রবার থেকে অত্যাবশ্যকীয় সামগ্রী বোঝাই কোনো ট্রাক পৌঁছেনি মেঘালয়ে। আসামের পর্যটকদের গাড়িতে হামলার জেরে মেঘালয়ে পেট্রোল ডিজেলের ট্যাঙ্কার পাঠানো বন্ধ রেখেছে আসাম মজদুর ইউনিয়ন সংঘ। ফলে পেট্রোল ডিজেলের মতো জ্বালানিও পৌঁছাচ্ছে না মেঘালয়ে। এই পরিস্থিতি গুয়াহাটিতে আসা যাওয়ার জন্য নিজেদের লোকদের বিকল্প পথের সন্ধান নিয়েছে মেঘালয় প্রশাসন। বশিষ্ঠ পিলিংকাটা হয়ে গুয়াহাটি এবং রানী পাথরখামা হয়ে গুয়াহাটি পৌঁছানোর পথ বাতিল দেওয়া হয়েছে মেঘালয়ের বাসিন্দাদের। কিন্তু মেঘালয় থেকে গুয়াহাটিতে প্রবেশের সেই দুটো পথ শনিবার থেকে বন্ধ করে দেওয়ার হুঙ্কার দিয়েছেন আসামের গাড়ি চালকরা। ফলে সমস্যা আরও জটিল হতে যাচ্ছে। আসামের উপর বিভিন্নভাবে নির্ভরশীল মেঘালয়ের লোকেরা আসতে না পারলে, আসাম থেকে পণ্য জ্বালানি পৌঁছতে না পারলে ভয়াবহ সংকট দেখা দিতে পারে প্রতিবেশী রাজ্যে। তবে মেঘালয়ের জন্য আসামের প্রবেশ পথ খুলে দিতে নারাজ গাড়ি চালকরা। তাদের দাবি, পর্যটকদের গাড়িতে হামলার জন্য ক্ষমা চাইতে হবে মেঘালয় সরকারকে। উচ্চপদস্থ কোনো অফিসার এসে ক্ষমা চাইতে হবে। ভাঙচুর করা গাড়ির ক্ষতিপূরণ দিতে হবে। তাছাড়া এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে তারও দিতে হবে নিশ্চয়তা। অপরদিকে বড়খোলা এলপিজি বটলিং প্ল্যান্টের আধুনিকীকরণ নিয়ে সোচ্চার সাংসদ কোনাদ। প্ল্যান্টের সামগ্রিক উন্নয়নে গুচ্ছ প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংকে। বড়খোলা এলপিজি বটলিং প্ল্যান্টের আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নয়ন সহ কনসাইনমেন্ট ভিত্তিক নিযুক্ত শ্রমিকদের সমস্যা নিয়ে সোচ্চার হলেন রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ। শুক্রবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীকে পাঠানো পত্রে বড়খোলা প্ল্যান্টের নানা সমস্যার কথা তুলে ধরেন তিনি। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বলিষ্ঠ পদক্ষেপ কামনা করে বড়খোলা প্ল্যান্টের সামগ্রিক উন্নয়নে একগুচ্ছ প্রস্তাবও পেশ করেছেন। এরই মধ্যে রয়েছে শীঘ্রই প্ল্যান্টের বর্তমান অবস্থা ও কার্যক্রমের পর্যালোচনার নির্দেশ প্রদান, প্ল্যান্টের আধুনিকীকরণ, রক্ষণাবেক্ষণ ও পরিকাঠামোগত শক্তিশালীকরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এছাড়াও সাংসদের প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল কনসাইনমেন্ট ভিত্তিক কর্মচারীদের কর্মসংস্থান সুনিশ্চিতকরণ এবং তাদের সমস্যা নিরসন। বর্তমানে এই প্ল্যান্টে প্রায় 175 কনসাইনমেন্ট ভিত্তিক কর্মী রয়েছেন। আজকের দিনে তাদের কর্মসংস্থানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।
এছাড়াও হলের শ্রমিকের সংখ্যা ৭৩ জন থেকে কমিয়ে ৫৪ জন করার প্রস্তাব রয়েছে বলে জানা গিয়েছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। এমনটা হলে এসব শ্রমিক ও কর্মীদের জীবিকায় ব্যাপক প্রভাব পড়বে। শুধু তাই নয়, প্ল্যান্টটির সঙ্গে এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আর্থসামাজিক স্বার্থ জড়িত রয়েছে। তাই হলের শ্রমিকের সংখ্যা কমানোর প্রস্তাবটি পুনর্বিবেচনা করা এবং শ্রমিকদের ন্যায্য জীবিকা ও কর্মসংস্থানের স্বার্থ যথাযথভাবে সুরক্ষিত করার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন সাংসদ। তার প্রস্তাব, কনসাইনমেন্ট ভিত্তিক কর্মীদের কর্মসংস্থান ও তাদের উত্থাপিত সমস্যাগুলি যথাযথভাবে পর্যালোচনা করা হোক। তাছাড়া বরাক উপত্যকা ও সংলগ্ন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে নিরবিচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার স্বার্থে প্ল্যান্টটির কার্যক্রম দক্ষ ও পূর্ণাঙ্গভাবে অব্যাহত রাখার প্রস্তাব উত্থাপন করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠানো চিঠিতে সাংসদ কোনাদ পুরকায়স্থ উল্লেখ করেন, বড়খোলা এলপিজি বটলিং প্ল্যান্ট বরাক উপত্যকা এবং সংলগ্ন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে স্থাপিত এই প্ল্যান্টটি পরবর্তীকালে একটি স্বয়ংক্রিয় ডবল কেরোসিন সিস্টেমে উন্নীত করা হয়। বরাক উপত্যকার পাশাপাশি প্রতিবেশী মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং মেঘালয়ের কিছু অংশে নিরবিচ্ছিন্ন এলপিজি সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে এই প্ল্যান্টটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এটি বরাক উপত্যকার একমাত্র এলপিজি বটলিং প্ল্যান্ট, ফলে এই অঞ্চলের জন্য এক নিরবিচ্ছিন্ন ও দক্ষ পরিচালনা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু গত কয়েক বছর ধরে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ, আধুনিকীকরণ এবং পরিকাঠামোগত উন্নয়নের অভাবে প্ল্যান্টটির অবস্থা ও কার্যক্ষমতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বড়খোলা প্ল্যান্টটিকে শক্তিশালী করার পরিবর্তে অন্যান্য বটলিং প্ল্যান্ট থেকে এলপিজি সংগ্রহ ও বাজারজাত করার সম্ভাবনা নিয়েও আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই প্ল্যান্টের উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ১৪০০ থেকে ১৫০০টি পরিবার, ফলে প্ল্যান্টটির কার্যক্রম দুর্বল হয়ে পড়া বা কর্মসংস্থানের সুযোগ হ্রাস পাওয়া স্থানীয় অর্থনীতি এবং শত শত শ্রমিক ও তাদের পরিবারের জীবনে গুরুতর প্রভাব ফেলতে পারে। এসব বিষয় বিবেচনা করে দ্রুত উচ্চ পর্যায়ের পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এমনটাই আর্জি জানান সাংসদ কোনাদ। অপরদিকে শ্রীভূমির ইতিহাসে প্রথম সুপ্রিম কোর্টের সঙ্গে অনলাইনে মামলার নিষ্পত্তি, জেলার আইনি সহায়তা কেন্দ্রের ঐতিহাসিক সাফল্য। শ্রীভূমি জেলার আইনি সহায়তা কেন্দ্র ঐতিহাসিক সাফল্য অর্জন করল শুক্রবার। বিচার ব্যবস্থায় ভারতবর্ষে ডিজিটাল ক্রান্তির ক্ষেত্রে সাক্ষী থাকল শ্রীভূমি জেলার আইনি সহায়তা কেন্দ্র। আসামের মধ্যে সর্বোত্তম এই কেন্দ্রের জ্বলন্ত উদাহরণ দেখা গেল সুপ্রিম কোর্টের প্রচেষ্টায় সমাধান সমারোহের প্রথম দিনেই। গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও শুরু হলো ৩ দিনের সমাধান সমারোহ। প্রথম দিনই ৩৩ বছরের পুরনো মামলার নিষ্পত্তি হলো এই সমাধান সমারোহে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের এক নির্দেশে গোটা দেশে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ৩ দিনব্যাপী সমাধান সমারোহ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে বিশেষ করে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারাধীন থাকা বিভিন্ন মামলার নিষ্পত্তির জন্য জেলা আইনি সহায়তা কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের নির্দেশ প্রদান করা হয়েছিল। আর এই নির্দেশের ফলে এদিন শ্রীভূমির জেলা আইনি সহায়তা কেন্দ্রের সকল কর্মচারী ও লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিলের সদস্যদের উপস্থিতিতে জেলা আইনি সহায়তা কেন্দ্রের আধিকারিক দেওয়ান মুবস্সির হোসেনের তত্ত্বাবধানে মামলার উভয় পক্ষকে নিয়ে সুপ্রিম কোর্টের সঙ্গে অনলাইনে যুক্ত হন। এদিন জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ কক্ষে আয়োজিত অনুষ্ঠানে মামলাকারী হিসেবে ছিলেন হিমাদ্রি রায় অষ্টপতি, দীপ্তিমান দাস অষ্টপিতা ও অর্পিতা দাস অষ্টপতি। অপরদিকে প্রতিপক্ষের ভাস্কর রায় চৌধুরী, অমিতাভ দাস, সবিতা দাস ও বেঙ্গালুরু থেকে রুমা রায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে অনলাইনের মাধ্যমে মিলিত হন। পরবর্তীতে মামলায় উভয় পক্ষের শুনানির পর আপোষ মীমাংসায় নিষ্পত্তি হয়। জানা যায়, উইলের সম্পত্তি সংক্রান্ত বিবাদ নিয়ে প্রয়াত হিমাদ্রি রায় অষ্টপতি ১৯৯৩ সালে শ্রীভূমি জেলা ও দায়রা জজ আদালতে সান্দারানী রায় সহ অন্যান্যদের বিরুদ্ধে মিস টেস্টামেন্টারি ৫১ নং মোকদ্দমা দায়ের করেন, যা পরবর্তীতে ১ সালের ৬ নং সত্য মোকদ্দমা হিসেবে পরিবর্তিত হয়। উভয় পক্ষের আইনি লড়াইয়ের পর আদালত মামলাকারীর পক্ষেই রায় দান করে। পরবর্তীতে মামলার প্রতিপক্ষ উক্ত মোকদ্দমার রায়ের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের শরণাপন্ন হন, যা ২০১৫ সালে ২ নং টেস্ট আপিল সংক্রান্ত মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরবর্তীতে উচ্চতম ন্যায়ালয় ২০১৭ সালে আপিলকারীদের পক্ষে রায় দেন, কিন্তু
রেসপন্ডেন্ট পক্ষে ওই রায়ে সন্তুষ্ট না হওয়ায় অর্থাৎ প্রথম টেস্টামেন্টারি মামলা দায়ের করা মামলাকারী 2018 সালের সর্বোচ্চ ন্যায়ালয়ে এসএলপি অর্থাৎ সিভিল 33,035 নং দরখাস্ত দায়ের করেন। পরবর্তীতে তা 2024 সালে সিএ 6170 নং মামলা হিসেবে নথিভুক্ত হয়ে বিশেষ লোক আদালতের জন্য প্রেরণ করা হয়। এদিকে এ নিয়ে জেলা আইনি সহায়তা কেন্দ্রের চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল মিহির চন্দ্র দেবনাথ বলেন, 33 বছরের পুরনো মামলায় মেডিয়েটরের ভূমিকা পালন করতে পারায় তিনি অত্যন্ত আনন্দিত। তিনি আরও বলেন, শতবর্ষ পুরনো একটি উইলের সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রয়াত হিমাদ্রি শেখর দাস অষ্টপতি শ্রীভূমির জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে তা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো। তিনি বলেন, মামলার মূল বিষয় হলো একটি পুকুর ও মণ্ডপ নিয়ে। এতে পুকুর, যা উত্তর দক্ষিণ বরাবর সমান দুই ভাগে 50-50 অনুপাতে বিভক্ত করা হবে, মণ্ডপ ব্যতীত অবশিষ্ট যৌথ মালিকানাধীন সম্পত্তি সমান দুই ভাগে বিভক্ত করা হবে। তবে মণ্ডপের মালিকানা প্রয়াত মনোরঞ্জন রায়ের বৈধ উত্তরাধিকারীরা, আবেদনকারী অর্থাৎ আপিলকারী এবং বিবাদীদের মধ্যে 50-50 অনুপাতে বসত ভিটাটি পূর্ব পশ্চিম বরাবর দুটি সমান অংশে ভাগ করা হবে। অপরদিকে জেলা আইনি সহায়তা কেন্দ্রের সেক্রেটারি বলেন, এই সমাধান সমারোহের প্রথম দিন গোটা আসামে দুটি মামলার নিষ্পত্তি হয়েছে, যার মধ্যে শ্রীভূমির একটি মামলা। তিনি বলেন, শ্রীভূমির ইতিহাসে প্রথম যে সুপ্রিম কোর্টের সঙ্গে অনলাইনের মাধ্যমে এই মামলা নিষ্পত্তি হওয়া। মামলায় উভয় পক্ষের সঙ্গে আইনি সহায়তা কেন্দ্রের সকল কর্মচারী ও মামলার মেডিয়েটর চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সিল মিহির চন্দ্র দেবনাথের ছিল ভূমিকা অপরিসীম। এই মামলা আপোষ নিষ্পত্তিতে শেষ করার জন্য উভয় পক্ষের সঙ্গে 8 দফা প্রাক লোক আদালত বৈঠক করা হয়, আর এতেই সাফল্য আসে। এতে উভয় পক্ষই সম্মতি প্রদান করায় এই মামলার নিষ্পত্তি করা সম্ভব হয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।